ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। বাস্তবতা এমনই একটি সত্য যা কল্পনাকেও হার মানায়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়ের রাজ্যে হারিয়ে যেতে নতুন আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরজে রনি। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সকলের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসার চ্যানেলটি নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। চাইলে আমাদের চ্যানেলে আপলোড করা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমাদের চ্যানেলে ঘটনা আপলোড করা হয় প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 9টায়। নতুন নতুন সত্য ভয়ঙ্কর ঘটনা শুনতে অবশ্যই কান পাতুন আমাদের এই চ্যানেলে। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমাদের প্রিয় একজন শ্রোতা বন্ধু, যার নাম হচ্ছে ফরহাদ। ফরহাদ একজন সৌদি প্রবাসী। তিনি তার মামার থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন। বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রনি ভাই ও শ্রোতা বন্ধুরা, আমার নাম ফরহাদ। আমার ঠিকানা কুমিল্লার 14 গ্রামের কোনো একটি গ্রামে। বর্তমানে আমি সৌদি আরবে থাকি। আজকের ঘটনাটি আমার মামার এলাকার কোনো এক মুরব্বির কাছ থেকে শোনা। বোঝার সুবিধার্থে আমি এমনভাবে লিখব যেন মনে হয় আমি ওই লোকের কাছ থেকে শুনেছি। আমি আর বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আর হ্যাঁ, আরও একটি কথা না বললেই নয়। ঘটনার ভেতরে যে নাম, স্থান বা সময়গুলো উল্লেখ করেছি তার কোনোটিই আসল নয়। কুমিল্লার 14 গ্রামের এক সত্য কাহিনী। আজকের অধ্যায় মৃত হান্নান মাস্টার। সময়টা তখন 2005 সালের নভেম্বর মাস। কুমিল্লা জেলার 14 গ্রামের এক পুরনো গ্রাম ধলাইপুর। এই গ্রামটা যেমন নিরিবিলি, তেমনই পুরনো কুসংস্কারে ভরা। গ্রামের জনসংখ্যা খুবই কম। রাতে কারো ঘর থেকে আলো বের হয় না। আর গ্রামের আশেপাশে শিয়াল কুকুরের ডাক শোনা যায়। সেই গ্রামে একদিন একটা খবরে সাড়া পড়ে গেল। হান্নান মাস্টার মারা গেছেন। গ্রামের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ ছিলেন হান্নান মাস্টার। বউ মারা গেছে প্রায় 20 বছর আগে। একমাত্র ছেলে, সেও দেশের বাইরে থাকে। বাড়ির একটা পুরনো কোঠায় তিনি একাই থাকতেন। কারো সঙ্গে তেমন একটা মিশতেন না। গ্রামের ছেলেমেয়েরা তাকে খুব ভয় পেত, কারণ তার ঘরের পেছনে ছোট্ট একটা ঝোপের মধ্যে নাকি রাতে মাঝে মধ্যে আগুন জ্বলতে দেখা যেত। মারা যাওয়ার 3 দিন পরেও গ্রামের কেউ হাসপাতালে এসে লাশ আনতে রাজি হননি। শেষ পর্যন্ত হাসপাতাল থেকে যোগাযোগ করা হয়। শহরের এক অ্যাম্বুলেন্সকে ডাকা হয়। অ্যাম্বুলেন্স নিয়ে ড্রাইভার শফিক আর হেল্পার রফিক তারা এলে তাদেরকে লাশের ঠিকানা বুঝিয়ে দেওয়া হয়। দুজনেই মাঝবয়সী ও বেশ অভিজ্ঞও বলা চলে। এক কথায় ভূতের ভয় যাদের গায়ে লাগে না। লাশ হাসপাতাল থেকে তুলে রাত 12:38 তারা যাত্রা শুরু করে সেই ধলাইপুর গ্রামের দিকে। কিন্তু লাশটা ঠিক আগের মতো ছিল না। চোখ বন্ধ, মুখে কাপড়, কিন্তু শরীরটা যেন পাথরের মতো ঠান্ডা। হাসপাতালের নার্স বলছিল, এই লাশটা না ঠিক করে আনেন ভাই। আগেরবার তো ওই লাশ কাটা ঘরে ঝাড়ু দিতে গিয়ে এক মহিলা জ্ঞান হারিয়েছিল। শফিক হেসে বলছিল, লাশ কি জীবিত মানুষ নাকি যে ভয় দেখাবে? কিন্তু রফিকের ভেতরে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। লাশটা তোলা মাত্রই অ্যাম্বুলেন্সের ভেতরে এক অদ্ভুত গন্ধ, মাটি আর পচা ধোঁয়ার মতো। এমন গন্ধ সে আগে কোনোদিন পায়নি। অতঃপর তারা রওনা দিল। রাত 1:11। অ্যাম্বুলেন্স তখন বাঁশপুকুর ব্রিজ পার হচ্ছিল। চারপাশ নীরব, হেডলাইটে শুধু ধোঁয়া আর পিচ ডালা রাস্তা। হঠাৎ সামনে একটা লাল রঙের কাপড় উড়ে এসে উইন্ডশিল্ডে আটকে গেল। শফিক গাড়ি থামালো। রফিক নামলো কাপড় সরাতে, কিন্তু নেমে দেখে কিছুই নেই, কাপড়টাও হাওয়া। এমন সময় রফিক পেছনের দরজার দিকে তাকিয়ে দেখে দরজাটা একটু খোলা। সে ভেতরে ঢুকতে গেল, গিয়ে দেখে লাশটা নেই, শুধু স্ট্রেচার আর খোলা চাদর, তার নিচে ভেজা মাটি। রফিক চিৎকার করে উঠল, ভাই লাশ নেই, লাশ কই গেল? শফিক ছুটে এলো, দেখে সত্যিই তো লাশটা গায়েব, কোনো চিহ্নই নেই।
রক্ত নেই, হাড় নেই, শুধু একটা গ্রান, কবর থেকে তুলে আনা মাটির মতো গন্ধ। শফিক আর রফিক মাথা চুলকাতে চুলকাতে বসে আছে রাস্তায়। রাত তখন 1:27। চারদিক অন্ধকার, কুয়াশা নেমেছে, গা জুড়ে ঠান্ডা বাতাস। রফিক বলল, ভাই, লাশ তো পায়ে হেঁটে আর নামেনি। শফিক চুপচাপ সিগারেট ধরিয়ে ফুঁকতে থাকে। তার চোখে এবার একটু ভয়, কারণ সেও জানে লাশ অ্যাম্বুলেন্স থেকে নিজে নিজে নামবে না কখনো। ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে এক বৃদ্ধ লোক হেঁটে আসে। তার হাতে লাঠি, চেহারায় কেমন যেন একটা অদ্ভুত ঠান্ডা ভাব। লোকটা এসে অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে বলে, তুমি কি হান্নান মাস্টারের লাশ এনেছো? দুজনেই চমকে ওঠে বৃদ্ধ লোকটির কথা শুনে। রফিক জিজ্ঞেস করে, চাচা, আপনি কেমন করে জানলেন? বৃদ্ধ হেসে বলে, এই রাস্তা দিয়ে যেই মরা যায়, সে যদি শাস্তি না পায় তাহলে সে এই ব্রিজ পার হতে পারে না। তোমরা দেখো নাই সে ব্রিজ পার হয় নাই। শফিক বলল, কিন্তু আমরা তো পার হয়েছি চাচা। হয়েছ ঠিকই, কিন্তু সে না। তার লাশ খালি দেহে আসছিল। আত্মা এখনো চিৎকার করতেছে, আমারে ফিরাও, আমারে ফিরাও, এসব বলে। লোকটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। আকাশে হঠাৎ মেঘের গর্জন। রফিক ভাই বলল, ভাই, আমরা এই লাশ ছাড়া এই গ্রামে যাই। মাস্টারের ছেলেমেয়েদের বুঝিয়ে বলি, কাগজ দেখিয়ে বলবো এটা আমরা পাইলাম। শফিক চুপচাপ হেডলাইট জ্বালালো। গাড়ি আবারও রওনা দিল ধলাইপুর গ্রামের দিকে। কিন্তু এবার গাড়ির ভেতরে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে। তারা অনেক ভয় পাচ্ছে, কিন্তু পেছনে তাকাচ্ছে না। রাত 2:11। অ্যাম্বুলেন্স প্রবেশ করলো গ্রামের শেষ মাথায় ইট বিছানো পথ দিয়ে। চারপাশে তালগাছ, বাঁশঝাড় আর ধানের ক্ষেত, সবই নীরব। রফিক জানালার পাশে বসে কাঁপছে, তার চোখ লাল। সে বলে, ভাই, আমার মনে হয় পেছনে কেউ বসা আছে। শফিক বলল, চুপ করো, আমরা পৌঁছে গেলেই হলো। কিন্তু গাড়ি থামাতেই পেছনের দরজা নিজে নিজে খুলে গেল খট করে। একটা হিম শীতল বাতাস ছুটে এলো, আর সেই সঙ্গে লাশটা স্ট্রেচারের উপরে যেন উঠে বসলো। শফিক আর রফিক দুজনেরই ভয়ে রক্ত হিম হয়ে যায়। রফিক দৌড়ে গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যায় খালের পানিতে। শফিক কাঁপা কাঁপা গলায় বলে, কে আছেন? লাশের মুখে তখন কাপড় নেই। হান্নান মাস্টার বলছে, আমি তো মরিনি, আমাকে জবাই করা হয়েছিল। তাদের চিৎকারের আওয়াজ শুনে সেখানে গ্রামের মানুষ চলে এসেছে। তারা এসে দেখে লাশটা অ্যাম্বুলেন্সে নেই। পুরো গাড়ির ভেতরে কাদা আর রক্তের ছোপ ছোপ দাগ। রফিক খালে পড়ে আছে, তার চোখ খোলা, কিন্তু নিঃশ্বাস নেই। শফিক আর্তনাদ করে ওঠে, আমরা তো শুধু কাজ করতাম ভাই, আমরা তো কিছু করিনি। কিছুক্ষণ পর হঠাৎ অ্যাম্বুলেন্সের উপরে ধপ করে কিছু একটা পড়ে। গ্রামের লোকজন উপরের দিকে উকি মেরে দেখে হান্নান মাস্টারের লাশটা উপরে পড়ে আছে। গ্রামের কিছু লোকজন এবং হান্নান মাস্টারের কিছু আত্মীয় স্বজন লাশটি ধরাধরি করে নামিয়ে নিয়ে আসে। হান্নান মাস্টারের লাশ গ্রামে পৌঁছে দেওয়ার 3 দিন পর রফিক আর শফিক আবার শহরে ফিরেছে। কিন্তু তারা আর আগের মতো নেই। রফিক খেতে পারে না, চোখের নিচে কালি পড়ে গেছে। রাতে তার ঘুম ঠিকই আসে, কিন্তু ঘুমের মধ্যে সে চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দে, আমি তোর কবর খুঁড়ি নাই। উঠে দেখে কেউ নেই। তার বউ বলে সে রাতে ঘুমায় আর কাঁদে, ঘেমে বিছানা ভিজায়। এদিকে শফিকেরও ঘুম হয় না। চোখ বন্ধ করলেই একটি মেয়ের গলা শোনে, তুমি আমার অ্যাম্বুলেন্সে তুইলা আনছো, কিন্তু আমি তো মরি নাই। একদিন সে ঘুম থেকে উঠে দেখে সে একটা কুয়াশা ভরা মাঠে হাঁটছে। হঠাৎ পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার মুখ নেই। পরদিন সকালে শফিকের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। রফিক এক রাতে ঘুম থেকে উঠে দেখে ঘরের সব আয়নায় কার যেন মুখ দেখা যাচ্ছে, শুধু নিজের মুখ ছাড়া। আয়নার মুখগুলো হান্নান মাস্টারের। সে বলে, তুই বলেছিস তুই ড্রাইভার, কিন্তু তুই ছিলি শিকারী। তখন রফিক পাগলের মতো সব আয়না ভেঙে ফেলে। তার ছোট ভাই বলে, ভাইয়া আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে সে আমার পেছনে লেগে গেছে। পরদিন রফিককে নিয়ে যাওয়া হয় 4টা কবিরাজের কাছে। কেউ বলে এর ভেতরে জিন ঢুকেছে, কেউ বলে এটা হান্নান মাস্টারের আত্মা, যার মৃত্যু সহজে হয় নাই। তারা আমল দেয়, পানি পড়া দেয়, তবে এতে কোনো কাজ হয় না। কিন্তু মাঝরাতে
ঘরের জিনিসপত্র নিজে থেকেই একা একা নড়ে ওঠে। আয়না ফেটে যায় নিজে থেকেই। রফিকের মুখ ও গায়ের চামড়া উঠে যেতে থাকে। রাত তখন ৩:৪৬। শফিকের ঘরের সবাই ঘুমাচ্ছে। হঠাৎ একটা শব্দ করে ঘরের জানালা খুলে গেছে। ভেতরে ঢুকেছে এক ছায়া। তার বউ দেখে শফিক খাটে নেই। বাইরে গিয়ে দেখে সে বসে আছে পুকুর ঘাটে আর পানির দিকে তাকিয়ে আছে। চোখ খোলা কিন্তু নিঃশ্বাস নেই, অর্থাৎ সে আর বেঁচে নেই। শফিক এই দুনিয়ার মায়া ত্যাগ করে পাড়ি দিয়েছে পরকালে। তার চারপাশে পড়ে আছে একটা পচা সাদা চাদর আর মুখে ভ্যাসভ্যাসে গন্ধ। হান্নান মাস্টারের কাফনে যে গন্ধ ছিল সেই গন্ধ। শফিকের দাফনের পর গোরস্থানে যারা গিয়েছিল তারা সবাই বলে জানাজা শুরু হতেই গোরস্থানের বাঁশঝাড়ে ঝড় উঠেছিল, আর একটা কালো বেড়াল পুরো সময়টা একটা কবরের কাছে বসেছিল। শফিকের মৃত্যুর পর রফিক আর ঠিকমতো কথা বলতে পারত না। সে শুধু ফেল করে তাকিয়ে থাকতো দেওয়ালের দিকে। মা বলতো রাতে ঘুম থেকে উঠে ওয়াক্তের আগেই দাঁড়িয়ে ফজরের আজান দিত সে, কিন্তু কোনোদিন নামাজ পড়তো না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ার মতো আওয়াজ করে কি যেন পড়ছে। কোথা থেকে শিখলো কে জানে। এক রাতে তার ছোট ভাইয়ের কাছে সে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ওরা ছাড়বে না রে ভাই। মা আর ছোট ভাই পরের দিন সকালেই ধলাইপুর মাদ্রাসার খতিব হুজুরের কাছে নিয়ে যায় তাকে। ধলাইপুর মাদ্রাসা 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। খতিব সাহেবের নাম মাওলানা সাইফুদ্দিন সাহেব। গম্ভীর চেহারার দিকে তাকালেই বোঝা যায় তিনি জীবনে অনেক কিছুই দেখেছেন। লোকজন বলে তিনি নাকি 5 ওয়াক্তের নামাজে কখনো কাজা করেননি। রফিককে দেখে হুজুর একটু তাকিয়ে চুপ করে থাকেন। তারপর বলেন, তুই পেছনে তাকাস না, তোর ঘাড়ে কেউ একটা বসে আছে। ওরা চোখের সামনে আসবে না, ওরা কিন্তু নড়ে না। তিনি ঘর বন্ধ করে দিলেন, কোরআন হাতে নিয়ে বসলেন এবং রুকাইয়া শুরু করলেন। রফিক তখন কাঁদছে, হাত পা কাঁপছে, চোখ কোটরের ভেতরে ঢুকে যাচ্ছে। হুজুর জোরে জোরে তেলাওয়াত করেন। হঠাৎ রফিকের গলা পাল্টে গেল, এক নারী কণ্ঠে পরিণত হলো, তুই কে? হুজুর বলে ওঠেন, তোমরা এই আল্লাহর বান্দার শরীর ছেড়ে চলে যাও। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত চলে রুকাইয়া। শেষে হুজুর বলেন, এই ছেলেটা কোনোদিনও নামাজ পড়তো না, কিন্তু এই ছেলের ভাই, মা আর পুরো পরিবার নামাজি। এই ছেলের জন্য তাদের কান্না আল্লাহ শুনে ফেলেছেন। তিনি পানিতে আয়াত পরে ফু দিয়ে বললেন, 7 দিন ভোরবেলা সূরা বাকারা শোনাবে, রাতে ফালাক নাস পরে 3 বার ফু দেবে মাথায়, আর অ্যাম্বুলেন্সটা বিক্রি করে দিবে, ওইটাও ব্যবহার করতে পারবে না। 21 দিনের মাথায় রফিক আগের মতো হাঁটতে পারে, কিন্তু সে যেন আর আগের চেহারার লোক না। দেখা যায় তার ঘাড়ের ঠিক পেছনে ছোট্ট একটা দাগ, দেখে মনে হচ্ছে পোড়া দাগ। রফিক এখন মাদ্রাসার পাশেই একটা ছোট্ট চায়ের দোকান চালায়। কেউ চাইলেও তার সাথে ঘটে যাওয়া রাতের কাহিনী শোনায় না, শুধু বলে হান্নান মাস্টার মরেনি ভাই, ওকে জবাই করে মাটির নিচে কালো জাদু করে রেখেছিল। ওর লাশের ভেতরে জিন ঢুকেছিল, ওর আত্মা শান্তি চায়, কিন্তু লাশ জায়গা খোঁজে। খতিব হুজুর তার জিনদের মাধ্যমে জানতে পেরেছিলেন হান্নান মাস্টারের অতীত জীবন। স্থান ধলাইপুর, গ্রামের পশ্চিম প্রান্তের কাশতলা। গ্রামের পশ্চিমে ছিল এক পরিত্যক্ত জমিদার বাড়ি, কেউ সেখানে যেত না। গ্রামের বয়স্করা বলতো ওখানে নাকি একসময়ে কালী পুজোর নামে মানুষ বলি করা হতো। হান্নান মাস্টার তখন নতুন এসেছেন গ্রামের শিক্ষক হিসেবে। চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে শুদ্ধ হাসি। একদিন গ্রামের হাফেজ মুয়াজ সাহেব দেখেন রাত 2টার দিকে মাস্টার সাহেব গ্রামের পাশে পাঠশালার কাছে দাঁড়িয়ে আছে, হাতে একটা সাদা কাপড় বাঁধা। তিনি বললেন, হান্নান ভাই এত রাতে এখানে? হান্নান মাস্টার হেসে বললেন, হ্যাঁ, এমনি হাওয়া খেতে এসেছি। তারপর তাদের মধ্যে হালকা কথাবার্তা হয়, কিন্তু কেউ জানতো না হান্নান মাস্টার নিজে কালো জাদুর চর্চা করতেন। এক রাতে গ্রামে এক চাঞ্চল্য ছড়ায়। মধ্যরাতে এক কিশোর নিখোঁজ। পরে বিলে পাওয়া যায় তার জামা আর চুল, কিন্তু দেহ মেলে না। এর ঠিক 2 দিন পর হান্নান মাস্টার মাদ্রাসার পাশেই নতুন একটি ঘর বানান। লোকেরা বলে ঘরটা নাকি সুফলা বানাতে কোনো কিছুর বলি দিয়েছিল সে, কিন্তু কেউ কিছু বলতে সাহস পায় না।
কারণ তিনি ভালো পড়ান, ভাষাও সুন্দর। আর কেউ কিছু বললে সেই লোকেরই ক্ষতি হয়। হান্নান মাস্টার আসলে মোল্লা ইয়াকুব নামের এক কালো জাদুকর ওস্তাদের শিষ্য ছিলেন। মোল্লা ইয়াকুবের কাহিনী সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে শুরু। মাস্টার সাহেব যেখানে গিয়ে জিন বান্ধা, মৃত্যুদণ্ড জাদু এবং আত্মা ফেরত এসব শেখেন। তার উদ্দেশ্য ছিল মরার পরও নিজের আত্মাকে জাগ্রত রাখা। সেজন্যই তার মৃত্যুর পরও লাশ অ্যাম্বুলেন্সে উঠে আবার চোখ খুলেছিল, কারণ সে মরার আগেই পিশাচ চালান দিয়ে রেখেছিলেন। 1997 সালে হান্নান মাস্টার এক হতদরিদ্র মেয়েকে তার বাসায় ডেকে আনেন। মেয়েটার নাম ছিল শারমিন। কিন্তু সে মাস্টারের বাড়িতে আসার পর আর বাড়ি ফেরে না। গ্রামবাসীরা কানে কানে কিছু বলে, কেউ সরাসরি কিছু বলতে সাহস পায় না। কিন্তু শারমিনের মা তখন চাঁদপুর থেকে আসা এক গুনিনের কাছে যান। সে জানান, তোমার মেয়েকে আত্মা বানানো হয়েছে। শারমিনের মা তখন অভিশাপ দেন যে এই লোক মরেও যেন শান্তি না পায়। তাই সে আবারও ফিরে এসেছিল। যেদিন তার লাশ অ্যাম্বুলেন্সে উঠে, সেদিন তার 3 জন শিষ্য গোপনে কবিরাজের কাছে যায়, হুজুরের আত্মা জেগে উঠবে এই আশায়। কারণ হুজুর মরে নাই, শুধু শরীর বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আত্মা ছিল সক্রিয়। তাই সে আবার ফিরে এসেছে। এখন ধলেপে কেউ হান্নান মাস্টারের নাম নেয় না। তার কবর 3 বার খোঁড়া হয়েছে, কিন্তু কবরের মাটির নিচে একবারও তার লাশ মেলেনি। অনেকে বলে ও মরলেও নিজেকে শেষ করেনি, এখনো জিনদের ভেতরে থেকে ওর শেখানো কৌশলে কৌশলে ঘুরে বেড়ায়। এই বলে ফরহাদ তার ঘটনাটি শেষ করেছেন। ঘটনাটি ছোট হলেও আমার কাছে মনে হয়েছে বেশ ভৌতিক। ঘটনাটি বেশ অগোছালো এবং অনেক জায়গায় আমার বুঝতে অসুবিধা হয়েছে। আমরা যদি সরাসরি তার সাথে কথা বলতে পারতাম তাহলে হয়তো অনেক প্রশ্নের উত্তর জানতে পারতাম। আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদের জানিয়ে দিন কমেন্টসের মাধ্যমে। আর আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য সবসময়ই আমাদের কমেন্ট বক্স খোলা আছে। ভালো লাগলেও কমেন্টস করে জানান, ভালো না লাগলেও জানান। ঘটনাটি ভালো লাগলে একটা লাইক করুন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আবারও ফিরে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।